ঠাকুরগাঁ জেলা বিএনপি আয়োজিত আজকে সভাপতি আজকে দূর দূরান্ত থেকে একত্রিত করেছেন আজকে প্রধান অতিথি রংপুর বিভাগের সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত রংপুর বিভাগের বিভিন্ন সাবেক ছাত্ররা আমাদের কাজটি খুবই শ্রদ্ধা এবং আন্দোলন সংগ্রামের সাথী ভাইস চেয়ারম্যান আজকের প্রধান বক্তা সাংবাদিক সম্পাদক রাষ্ট্রের রংপুর বিভাগ সরকারি নাগরিক খালেদ এবং সরকারি আমির ইসলাম উপস্থিত জেলা নেতৃবৃন্দ থানা ইউনিয়ন নেতৃবৃন্দ অংশ নেতৃবৃন্দ সামিল আজকের বক্তব্য শুরুতেই যেমন জেলা আজকে যেমন সাংগঠনিক সভা সাংগঠনিক মতামত দিবেন বা নিবেন আমরা দিব না নিবেন কিছু বলবো যে এই জেলা আজকে সারা দেশ জাতি দেখে আছে সারা দেশের নজর থাকবে জেলার উপরে যেহেতু এখানে বিএনপি মহাসচিবের বাড়ি ঠাকুরগাঁ জেলার দিকে আজকে যে অন্যান্য সাংগঠনিক জেলা ডিভিশন তাকিয়ে আছে তাই আমরা চাবো নিশ্চয়ই সাংগঠনিকভাবে একটা ভালো কমিটি ইউনিয়ন ওয়ার্ড ইউনিয়ন থেকে জেলা প্রধানের ভালো কমিটি ভালোভাবে চলবে এবং সেটা আখেরই আমরা ভালো কি মন্দ প্রমাণ হবে সামনে নির্বাচনে ভালো কি মন্দ করলাম তখনই প্রমাণ হবে যাক এখন এখানে অনেক বক্তব্য বলবো যে ঠাকুরগাঁ জন্মস্থানে ঠিক রাজনীতিতে ঠাকুরগাঁ মানে আমি তো ভূমিকা রাখি আমি যাত্রা শুরু হয়েছে ছাত্রদলে ছিলি তবে ওখানে ঢাকা শুনে মানে ঢাকা ঢাকা মহানগর ঢাকা কেন্দ্র এই আবুল খালেদ বা আমাদের যাক আজকে সংগঠনের শুরুতে বলছে সাংগঠনিক জেলা গুরুত্বপূর্ণ জায়গা যদিও দ্বিতীয় প্রথম কথা যদিও এখান থেকে শুরু হয়েছে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁ এখানে আমরা যেটা এটা বর্তমান প্রেক্ষাপটে জাতি চেষ্টা করতে আমাদেরকে সেটা ধরে রাখতে হবে ধরে রাখতে গেলে কি করবে আপনারা কিছু বলছেন আমি মানে একটু বলবো যে আমি বলার মধ্যে এটি বলবো যে সংগঠনের পাশাপাশি তার ক্রেডিবিলিটি আসবে নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব প্রতিদিনই বলেন তার কোন সাহেব চ্যালেঞ্জগুলো ইলেকশন সহজভাবে আমি যতই সহজ ভাবি এত সহজ নয় আজকে বলবো যে আমাদের প্রতিপক্ষ কারা ভাবতে হবে একদিন বড় দল পরিত্যক্ত আওয়ামী লীগ বা বিদায়ী বা অন্য দল জাতীয় আজকে আমাদের যার ঘর বেঁধেছিলাম চার দল যার কাছে আমরা বঞ্চিত হয়েছি সাফার হয়েছি কি জিনিস মনোভাব কি জিনিস জামাতের জিনিস আজকে আপনারা দেখবেন তবে তারা সংগঠন পোষাচ্ছে তাদের মধ্যে কোনো ডিভিশন নেই তাদের সমর্থক কম তাদের কর্মী বাহিনী কম বিধায় তারা আজকে মানে এই ফোকাসিংটা কম তারা উচ্চস্বরে বলছে অনেক কিছু তারা পারলে তাদের পিছিয়ে বিএনপি ঘুরে এই অবস্থা করতে চায় তারা নেতৃত্বে মানে মেজরিটি সরকার করবে এটা ভাবে তারা আকাশকর্মী স্বপ্ন তার আগ্রহ ছিল আমি প্রত্যক্ষভাবে তাকে হারে হারে 2001 থেকে 2000 সাল থেকে দেখে আসছি জামাত কি জিনিস টপ টু বটম শুরু থেকে কেন্দ্র আমি আলী হাসান মুদার এবং সেই প্রয়াত মধ্যরাতে সবার সাথে যুদ্ধ করছে গণনা নিয়ে গেছি কামরুজ্জামান সাহেব মীর কাসেম আলী সবার কাছে গেছি কি জিনিস আমি জানি এক কথা বলে কিন্তু বাস্তবে কি আলী হাসান মুদার সাহেব বলছে আপনি তো ঘোরাঘুরি করেন না আমাদের এখানে কনফার্ম হয়ে গেছে মানে একটা সাংগঠনিক এটাও বলেনি তাদের কি আসলে আমি ভালোভাবে জানি কি জিনিস তারা কি করতে পারে আর তারা যে মানে ধর্ম কি ব্যবহার কাজে লাগায় এটা ভালোভাবে জানে এখন কিন্তু তারা মাঠে না তাদের প্রতিপক্ষ তাই ভাবতে দৃশ্যমান সময়ের প্রেক্ষাপটে কি হবে বলবো তবে আমাদের সংগঠন এখনো যদি আপনার শক্তভাবে দায়িত্ব দেন শক্তভাবে আশ্বাস দেন জীবনে জিহাদ করছি
জীবনকে জীবন বলে মনে করিনি, যুদ্ধকে যুদ্ধ মনে করেছি, আবার মনে করেছি এখন এই যুদ্ধে যদি আমরা অংশগ্রহণ করবো, যদি বিজয় হচ্ছে যুদ্ধের প্রস্তুতি লাগে, কারণ যুদ্ধ করতে গেলে প্রস্তুতি লাগে। তাই যুদ্ধের প্রস্তুতি করেন সংগঠন গুছাতে, ত্যাগ স্বীকার করতে, সংগঠন যা বলতে যা দরকার সাংগঠনিক ভাবে। তাই আসুন আমাদেরকে আপনারা যদি সহযোগিতা করেন, আশ্বাস দেন, আমরা নেতৃত্ব দেব। কিন্তু কোথায় এক কাজে এক হলে দায়িত্বের প্রতি শ্রদ্ধা থাকে না, মানুষ আগ্রহ প্রকাশ করে না। আজকে দীর্ঘদিন থেকে এই এলাকায় আমি, তবে ঠাকুরগাঁ সদর নয়, আমার এলাকায় হরিপুর, বালিয়াডাঙ্গি, রানীশঙ্কর, আংশিক, ধর্মগড়, কাশীপুর 8-16টি ইউনিয়ন নিয়ে 3 যুগ ধরে আছি। প্রতিটি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে সংগঠন করতে গেছি। আমি অ্যাক্সিডেন্ট করেছি, ভোট করতে পারি নাই। জামাত থেকে ভোটের দিন আমি পিজিআর করেছিলাম, তবুও জামাতকে 15,000 ভোট বেশি পেয়েছে। কিন্তু ঐক্যের কারণে 2001-এর মনোনয়নে আমাকে মনোনয়ন ম্যাডাম বলছে যে তোমাকে দলের সিদ্ধান্ত মানতে মেনে নিয়েছি। কিন্তু তাই আজকে যখন এই পরিবেশ আসছে, এই পরিবেশ তখন আমি উজ্জীবিত হবই। আমার তো কালকে থাকবেই, আমার তো লক্ষ্য থাকবেই। আমি লক্ষ্যের সাথে যা যা করার জীবন দিয়েছে, দরকার হলে পুনরায় আমি জীবন দিতে পারি। তবে আমার যেটা বাসনা, এলাকার জনগণের যেটা ইচ্ছা, আপনাদেরকে দেখতে হবে, মাননীয়। তাই আসুন আপনার দেখবেন সরজমিনে কার অবস্থা হচ্ছে, কে যায়, কার অবস্থা, জনগণ কার কথা বলে, সংগঠনে আমি সেটা করতে চাই। আর বালিয়াডাঙ্গির ব্যাপারে আমার এখানে কথা আছে। বালিয়াডাঙ্গি সম্মেলন সেক্রেটারি বলল যে একদিনে ভেঙে থাকলো কেন? বালিয়াডাঙ্গি সংগঠন হবে আন্ডার সাথে বেস্ট প্রসেস, যদি সমঝোতা হবে, নাহলে কাউন্সিল ভোটের মাধ্যমে হবে। সম্মেলন খুব সহজ হবে এবং একটা ভালো কমিটি পাওয়া যাবে। বালিয়াডাঙ্গির মাটি বিএনপির পক্ষে আছে। বিএনপি সংগঠন যদি উপর হয়, সংগঠন যদি নেতৃত্ব দেয়, আমি মনে করি বালিয়াডাঙ্গিতে কোনো সমস্যা থাকবে না। সাংগঠনিক ভাবে আমরা অনেক ছেলে হবে, আমাদের দল অনেক। তাই আসুন প্রতিটি ইউনিটকে আমরা সাংগঠনিক কাজে লাগাই, উপহার দেই ইনশাআল্লাহ। আজকে যে প্রত্যাশা, শান্তিমন দুদুভাই এসেছেন, দুলুভাই এসেছেন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আপনারা ভালোভাবে কমিটি পাবেন, নেতৃত্ব পাবেন ইনশাআল্লাহ। আমরা সামনে প্রমাণ করবো, খালি মুখে মুখে বললে হবে না, প্রমাণ করে ছাড়বো যে ঠাকুরগাঁর মাটি মহাশিব মির্জা আলমগীর ঘাটি আবারও প্রমাণ হবে সামনের ভোটে দেখতে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘক্ষণ আর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ কেন্দ্রীয় কমিটি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁ জেলা সাংগঠনিক সভা, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ঠাকুরগাঁ জেলার নাম শুনে কিন্তু আমরা একটু চোখ কান খারাপ করি, খরগোশের মতো কানগুলো, বিশেষ করে আমি ঠাকুরগাঁ জেলা। কারণটা খুব সহজেই অনুমীয় যে আমাদের সম্মানিত মহাসচিবের বাড়ি। আমি প্রতিটা কাজে, প্রত্যেকটা সাংগঠনিক এবং অন্যান্য বিষয়গুলোতেও ঠাকুরগাঁকে একটু অনন্য হিসেবে দেখতে চাই এবং আমি মনে করি যে এটা একটা মডেল হবে। যেমন গত আন্দোলনে, জুলাই আন্দোলনে, এই আন্দোলনের মধ্যে আমি ঠাকুরগাঁ এসেছিলাম খুব গোপনে সংগঠনে দায়িত্ব পাওয়ার পরই চেয়ারম্যান সাহেবের নির্দেশে জেলাগুলোকে আসতে পেরেছিলেন উনি। খুব চুরি করে এসে রাত কেটেছি যে বলাকা ডায়াগনস্টিক সেন্টারে হামিদ ভাইয়ের তত্ত্বাবধানে। সেখানে দেখেছি আন্দোলনের মধ্যে একটা অনন্য জিনিস ছিল, একটা স্লোগান ছিল, একটা মেয়ে স্লোগান দিচ্ছিল, কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে, কি করছে, কি করছে, মানে মোহিত হয়েছে এই স্লোগানটা। তখন আন্দোলন চলছিল আর কি।
আমি খুব সংক্ষেপে বলতে চাই, অনেকগুলো কাজ আমাদের এই 31 দফা, আমাদের দলের 31 দফা, যেটা চেয়ারম্যান সাহেব 2 বছর আগে অনেক ঘোষণা দিয়েছেন, এই 31 দফা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা নাগরিকের কাছে আমরা এই 31 দফাতে পৌঁছাতে চাই। সামনে ইলেকশনের জন্য আমরা সংগঠনটা খুব দ্রুত গতিতে আমরা শেষ করতে চাই। সম্মেলনগুলো যেটা চেয়ারম্যান সাহেব নির্দেশ দিয়েছেন, আমাদের স্থায়ী কমিটির মিটিং এ আমাদের নেতৃবৃন্দরা নির্দেশ দিয়েছেন। আমি মনে করি আপনাদের এই ঠাকুরগাঁ জেলা থেকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে ঠাকুরগাঁ কিভাবে সংগঠন হচ্ছে, কিভাবে কাউন্সিলগুলো হচ্ছে, সম্মেলনগুলো হচ্ছে। আমি আস্থা এবং বিশ্বাস রেখেই বলতে চাই যে সারা বাংলাদেশে সবার আশা আপনারা পূরণ করবেন এবং নিয়মতান্ত্রিকভাবে সকল অনিয়মের ঊর্ধ্বে উঠে গঠনতন্ত্র অনুযায়ী আপনারা সকল ইউনিটগুলো সম্মেলনের মাধ্যমে যথা সময়ে কমিটিগুলো গঠন করবেন এবং সর্বোপরি নির্ধারিত সময়ের মধ্যে এই জেলা সম্মেলন শেষ করে অন্যান্য কাজের দিকে আমরা সবাই মনোনিবেশ হব, এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করে। এবং আগামী ভোটের জন্য এখানে একটা গণবিস্ফোরণ হবে, অতীত হয়েছে আমাদের মহাসচিব মহোদয়ের যে আসনে, এইরকম সব কটি সম্ভবত 3টি আসনেই আমরা রেকর্ড পরিমাণ আমরা ভোট নিয়ে আসবো বিএনপির পক্ষে, ধানশীলের পক্ষে। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জামাল হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জনাব মোহাম্মদ আব্দুল খালেদ ভাইকে। জনাব মোহাম্মদ আব্দুল খালেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি একটি গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁ জেলা। সাংগঠনিক সভা, শ্রদ্ধেয় সভাপতি, ঠাকুরগাঁ জেলা বিএনপি সাংগঠনিক সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আলী, আমাদের মধ্যে উপস্থিত প্রধান অতিথি, এক সময় ছাত্র নেতা, ছাত্র দলের সাংগঠনিক সভাপতি, আমাদের এখন একটা বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক এমপি শামসুজ্জামান ইন্দু ভাই, আমাদের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী, সাবেক এমপি আসিদুল হাবিব গুরু ভাই, আমিনুল ইসলাম সহকর্মী এবং দেশমন্ত্রী তুলা সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন এমপি থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য দিয়েছেন। আপনাদের 9টি ইউনিট, 5টি উপজেলা, 3টি পৌরসভা এবং 1টি থানা, 53টি ইউনিয়ন, 16 জন আপনারা আপনাদের সাংগঠনিক রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে। আমরা আপনাদের রিপোর্টগুলো লিখেছি। এই জেলায় আমার সম্ভবত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছিলেন সম্মেলন এখান থেকে যেই বিভাগের এখান প্রথম সম্মেলন হবে এই আমাদের এই ঠাকুরগাঁ জেলা। ঠাকুরগাঁ সুন্দরভাবে সম্মেলন হবে। ঠাকুরগাঁ এই সম্মেলন বাংলাদেশে সুন্দরভাবে যাতে হয়, এটা আপনাদের দায়িত্ব, ঠিক আছে? ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে চাচ্ছেন আপনারা সেইভাবে সুন্দরভাবে ইউনিটগুলো করছেন, অ্যাক্টিভিটি বাকিগুলো করবেন। আপনাদের ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় এখানে এসে দেখেছি ছাত্রদল, যুবদল, সবসময় সম্মেলনগুলো আমরা এসেছিলাম, আমরা ছাত্রদল
সেই সময় ব্যক্ত করেছি। বিএনপি আগামী দিনে এখানে ১৭ নম্বর আসন আপনারা ধানের শীষকে দিয়েছিলেন, 2 নম্বর আসনও ধানের শীষকে দিয়েছিলেন, 3 নম্বর আসনও ধানের শীষ পেয়েছিল, 3টা পেয়েছিল, তাই না? আগামী দিনে এই ঠাকুরগাঁ 1, 2, 3 তিনটে আসনে ধানের শীষের ঘাঁটি হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ দেশপ্রেমী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের আস্থাভাজন, জিয়া পরিবারের আস্থাভাজন, বিগত আন্দোলন সংগ্রামে যে নেতা জেল থেকে বারবার চলে যে পার্টিকে একটি আন্দোলনমুখী করে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত হয়ে আজকে দলকে এই পর্যায়ে নিয়েছেন। উনি আপনাদের এই এলাকার সন্তান, বিএনপির সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুতরাং আমি মনে করি মানুষ বিএনপির চেয়ারম্যান যেহেতু বগুড়া, বিএনপির মহাসচিব ঠাকুরগাঁ, বগুড়ার দিকে থেকে পরবর্তীতে আপনাদের ঠাকুরগাঁর দিকে থেকে থাকে, ঠিক আছে? সুতরাং আপনারা আগামী দিনে যে সম্মেলন হবে সেই সম্মেলনের শুভকামনা করছি এবং সম্মেলনে সকলে প্রত্যেকটি নেতা কর্মী আপনারা সেইভাবে আপনারা প্রস্তুতি নেবেন। শুধু সাংগঠনিকভাবে আমি একটি কথা বলে শেষ করছি, বাংলাদেশে 16-17 বছর আন্দোলন করে স্বৈর শাসনকে উৎখাত করা হয়েছে। এখানে হাইব্রিডের কোনো স্থান হবে না। হাইব্রিড যারা আমাদের 17 বছর জেল খেটেছে, গুম হয়েছে সেই পরিবার, যারা অত্যাচারের শিকার আছে, তারাই পদে থাকবে, ক্ষমতা আছে, তারাই এই দল থেকে লাভবান হবে ইনশাল্লাহ। পাশাপাশি কোন হাইব্রিডের কোন অন্য দলের জয়েন হবে না বা এই বিএনপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশিত হয়ে দল থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল, কোনো জয়েন হবে না। আপনারা পেয়েছিলেন না? আরো একটি নির্দেশনা 2 দিনের মধ্যে আপনারা পাবেন। যদি কোন ইউনিট কোন স্বৈরাচারের স্বৈরাচার ফ্যাসিস্টের দোষরদের দলে যোগদান করা এবং তাদের যারা সহযোগিতা করেছিল তাদের যদি দলে যোগদান করা, যে ইউনিট করবে সেই ইউনিটের যারা দায়িত্ব থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং এখন থেকে দলকে দলের যারা নেতৃত্ব ছিল, দূর থেকে যারা ছিল, তাদের কত দল চলবে সেই দিক থেকে দৃষ্টি করে আপনারা দায়িত্ববান নেতৃত্ব 53টা ইউনিট থেকে এসেছেন, 9টি ইউনিট থেকে এসেছেন। সুতরাং আপনারা সেই দায়িত্ব পালন করবেন, সম্মেলন সুন্দরভাবে করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে হবে। শহীদ হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশের উপকার, একটি জিন্দাবাদ উপকার, দেশ তারেক রহমান জিন্দাবাদ। আমাদের এই এলাকার মাটি মানুষের নেতা মির্জা ফখরুল আলমগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল খালেক ভাইকে, তিনি তার সুন্দর বক্তব্য দিয়েছেন। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বৃহত্তর রংপুর বিভাগের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাজন নেতা, লালমনিরহাটের কৃতি সন্তান তথা রংপুর বিভাগের কৃতি সন্তান, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব আসাদুল হাবিব দুলু ভাই, জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁ জেলা বিএনপি আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, ঠাকুরগাঁ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব ফয়সাল আমিন, আমাদের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এক সময়ের তুখোড় ছাত্র নেতা, পরবর্তীতে কৃষক নেতা
এখন বিএনপি ভাইস চেয়ারম্যান, আমাদের প্রিয় মানুষ শামসুজ্জামান দুদু ভাই, বিশেষ অতিথি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেদ, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, যাদেরকে ঘিরে আজকের এই কর্মী সমাবেশ, সেই ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা প্রিয় নেতৃত্ব, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই একজন প্রিয় মানুষ আমরা হারিয়েছি, ঠাকুরদা সভাপতি ছিলেন তৈমুর রহমান, তার বিদায় আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই কর্মী সমাবেশ আমাদের বিভাগের প্রথম জেলা ওয়ার্ড। আমরা একটি বিভাগীয় সমাবেশ করেছিলাম, আপনাদের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। আমরা কেন বেছে নিয়েছি সেটি আপনারা সবাই অবগত হয়েছেন, কারণ আমাদের প্রিয় মানুষের এই জেলা, আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীরের জেলাকে আমরা বেছে নিয়েছি প্রথম। এবং আমার বিশ্বাস আপনারা ইতিমধ্যে যে প্রতিবেদন বা বক্তব্যের আকারে আমাদেরকে বলেছেন, সম্ভবত একটি তারিখও নির্ধারণ করে রেখেছেন যে আগামী 23 তারিখ ফেব্রুয়ারি মাসে জেলা সম্মেলন করতে পারে। আমরা মনে করি যে আমাদের বিভাগের প্রথম জেলা সম্মেলন ঠাকুরগাঁ থেকে আমরা শুরু করতে চাই। আজকে যেমন প্রথম কর্মী সমাবেশ হলো, তেমনিভাবে আগামী 23 তারিখে আপনারা এই জেলা সম্মেলন করতে সক্ষম হন। সমস্যা একটি উপজেলা রয়েছে, সেটি হলো বালিয়াডাঙ্গি। তো বালিয়াডাঙ্গি থেকে যারা বক্তব্য রেখেছেন, ওনারা বলেছেন যে ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে এটি করা সম্ভব হবে। সম্ভব হলে ভালো, সম্ভব না হলে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি, বালিয়াডাঙ্গি ছাড়াই কিন্তু জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের অভিমত, মির্জা ফখরুল ইসলাম সাহেবের অভিমত। কারণ কোন ইউনিটির গরিমসির কারণে জেলা সম্মেলন বিলম্ব করার আমাদের হাতে আর কোনো সময় নেই। সে ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে বালিয়াডাঙ্গি নেতৃবৃন্দ সম্মেলন শেষ করে। সম্মেলন আমরা কেন করি সবাই অভিজ্ঞ, সবাই জানেন, কারণ একটি সংগঠন এটি কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে। এই কাঠামো মাঝে মাঝে দুর্বল হয়ে যায়, অনেক নেতৃবৃন্দ বয়স্ক হয়ে যায়, অনেকে নিষ্ক্রিয় হয়ে যান, অনেকে হয়তো দল পরিবর্তন করেন, অনেকে মৃত্যুবরণ করেন। সেই জিনিসগুলোকে পুনঃস্থাপন করার জন্য সম্মেলন করতে হয়। যেমন তৈমুর ভাই আমাদের মাঝে বেছে নাই, সেই গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ ঠাকুরগাঁ সভাপতির পদ আজকে শূন্য। সম্মেলন ছাড়া তো এই পদ আমরা পুনঃস্থাপন করতে পারবো না, সে কারণেই সম্মেলন আমাদের করতে হয়। ঠাকুরগাঁ সম্মেলন গত সময় যখন হয়েছিল আমি তখন এসেছিলাম। ঠাকুরগাঁ এবং আমার জেলা লালমনিরহাট একদিন আগে একদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তো কাঠামোটাকে যদি আমরা শক্তিশালী করতে চাই, কোন খুঁটি লড়বড়ে হয়েছে, কোন খুঁটি দুর্বল হয়েছে, কোন খুঁটি ঘূর্ণে ধরেছে, সেটি পরিবর্তন করতে হবে। এখন এই পরিবর্তনের যখন প্রক্রিয়া আমরা শুরু করি, তখন নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়, যেগুলো আপনারা বক্তব্যে বলেছেন। অনেকে বলেছেন হাইব্রিড, অনেকে বলছেন যারা দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল তারা এখন ভূমিকা রাখতে চান। এগুলো যাচাই বাছাই করার দায়িত্ব কার? এগুলো যাচাই বাছাই করবেন তো আপনারা। আপনারা কাকে পাশে পেয়েছেন, কাকে পাননি, কি মন্তব্য কে করেছে, যে কতটুকু অবদান রেখেছে সংগঠনের জন্য, আন্দোলনে, এটা আপনারা বাছাই করবেন। আমরা তো কোনো কমিটি চাপিয়ে দিব না। সুতরাং আপনারা যদি ভুল করেন, ভুল সিদ্ধান্ত নেন, সে খেসারত তো আপনাদেরকে দিতে হবে। আন্দোলন করলেন আপনি, জেল খাটলেন আপনি, আর আপনি ফসল নিয়ে দিচ্ছেন অন্যের ঘরে, এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে না। সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা, সেটা আপনারা গ্রহণ করবেন। আর এই যে বললাম, কাঠামো ঠিক না করলে সংগঠন চলতে পারে না। আমাদের একটি আন্দোলনে আমাদের বিজয় অর্জিত হয়েছে, জুলাই আগস্ট বিপ্লব, যেটাকে আমরা বলে থাকি। তো সেই আন্দোলন আমরা বিজয় অর্জন হয়েছে আমাদের, কিন্তু এখনো মূল কাজটাতে আমরা যেতে পারিনি। সেটি হলো একটি নিরপেক্ষ, নির্দলীয়, অবাধ, গ্রহণযোগ্য, প্রতিযোগিতামূলক নির্বাচন। সেই আন্দোলন কিন্তু আমাদের এখনো সামনে অপেক্ষমান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার
কখন নির্বাচন করবে, কবে করবে, সে তারিখ ওনারা বলতে পারছেন না। এই সরকারের ভিতরে অনেক ধরনের ষড়যন্ত্রের ইঙ্গিত আমরা পাই, আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র। এই সরকারের দায়িত্ব কি? এই সরকারের দায়িত্ব একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। তাদের দায়িত্ব কি পলিথিন বাছাই করা না? সংস্কার করবেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এটা হতেই থাকবে। এটা যুগে যুগে হয়েছে, আবহমান করা হবে। কিন্তু সেই সংস্কার কতটা জরুরি সে কথা অতি অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আমাদের প্রিয় মহাসচিব বারবার এই কথা উচ্চারণ করছেন, কিন্তু ওনারা কোনো তারিখ দিতে পারেন না, তারিখ দিতে চান না। নানান ধরনের এখানে পানি ঘোলা করার চেষ্টা করছে। অনেকে ক্ষমতায় থেকে দল গঠন করার চেষ্টা করছে। দল হতে পারে, সেটা কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বক্তব্যটা হলো, এত রক্তপাত, এত আন্দোলন, এটি কি শুধু জুলাইতে সংগঠিত হয়েছে, না আমরা সুদীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন করেছি? কত সাথীকে আমরা হারিয়েছি, কত ব্যক্তি আমাদের পঙ্গু হয়েছে, অন্ধত্ব হয়েছে। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া 6টি বছর কারাগারে বন্দী ছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশান্তরিত হয়েছে। আমাদের আত্মত্যাগ, আমাদের এই কর্ম, আমাদের আন্দোলনের ভূমিকা কেউ খাটো করে যদি দেখার চেষ্টা করে, সেটা কি বাংলাদেশের মানুষ মেনে নেবে? সেজন্য আমরা মনে করি কাল বিলম্ব না করে সরকারের উচিত হবে, কারণ একটি রাজনৈতিক সরকার ছাড়া কোনোদিনই একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে পারে না। সেটি প্রমাণ হয়েছে। এখন আইন শৃঙ্খলা ঠিক মতো পরিচালনা হচ্ছে না, দেশের অর্থনীতি ঠিক মতো চলছে না, মানুষের কর্মসংস্থান হচ্ছে না। এগুলোর জন্য প্রয়োজন হবে জনগণের ম্যান্ডেট। জনগণ নির্ধারণ করবে কারা রাষ্ট্র পরিচালনা করবে, এটি গণতান্ত্রিক কাঠামোতে বলা হয়েছে। সে কাজটা সরকারকে দ্রুত সময় করতে হবে। আমি আর কথা বাড়াতে চাই না, সময় কম আমাদের। আমরা আবার পঞ্চগড়ে যাব। আমি বলতে চাই, আমাদের আন্দোলন চলাকালীন 3টি স্লোগান খুব জনপ্রিয় ছিল। একটি বলা হতো যে টেক ব্যাক বাংলাদেশ, ফয়সালা হবে রাজপথে। আর আমরা বলতাম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। 3টি কথা কি সঠিক হয়েছে? ফয়সালা কি রাজপথে হয়েছে আমাদের? এইটি দিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। উনি বারবার বলতেন ফয়সালা রাজপথেই হবে, শেষ পর্যন্ত রাজপথেই হয়েছে। আর তারেক রহমান যে বীরের বেশে বাংলাদেশে আসবে, সে পরিবেশ কি তৈরি হয়েছে? অল্প সময়ে, অল্প কিছু দিনের মধ্যে এই আমরা অপেক্ষা করছি, তারেক রহমান বাংলাদেশে আসবে, বীরের বেশে আসবে। যারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিল, তুই করে সমাধান করেছে, তুই আয় বাংলাদেশে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তুই এখন বাংলাদেশে আসবে। যারা আমার প্রিয় নেত্রীকে অসুস্থ অবস্থায় ব্যঙ্গ করেছে, অশ্লীল ভাবে আচরণ করে কথা বলেছে, তার চিকিৎসার ব্যবস্থা করে নাই, সেই আমাদের মহান নেত্রী আজকে কাতারের আমিরের বিশেষ বিমানে আজকে লন্ডনের চিকিৎসায় নিয়েছে। এটি আল্লাহর বিচার। সুতরাং আমাদের ভিতরে যাতে কোনো সময় হেডল তৈরি না হয়, অহংকার তৈরি না হয়, আমরা যেন কাউকে অপমানিত না করার চেষ্টা করি। আমরা মানুষকে ভালোবাসতে চাই, আমরা ভালোবাসা গ্রহণ করতে চাই। সেই ভালোবাসা নিয়ে আগামী দিনে আলোকিত বাংলাদেশ গঠন করতে চাই। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল গুরুভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের সভার সম্মানিত সভাপতি, আমাদের ঠাকুরগাঁ জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঠাকুরগাঁ পৌরসভার সাবেক মেয়র, আমাদের শহরের প্রাণের নেতা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা নেতা ফয়সাল আহমেদ। আজকের এই সাংগঠনিক সভা সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত রংপুর বিভাগের কেন্দ্রীয় নেতৃত্ব,
উপস্থিত ঠাকুরগাঁ জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, কারণ সময় খুব স্বল্প। আমাদের নেতৃবৃন্দ দ্রুত পঞ্চগড়ে চলে যাবেন। যে কথাগুলো আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, সে কথাগুলো আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব দুলু ভাইয়ের মুখ থেকে এসে গেছে। একই কথা বারবার বলার প্রয়োজন হয় না। তবে শুধু এটুকু আপনাদেরকে অবগত বলতে চাই, ঠাকুরগাঁ জেলা আজকে সমগ্র বাংলাদেশে বিএনপির নেতৃত্বের মধ্যে একটা প্রেস্টিজিয়াস জেলা হিসেবে পরিণত হয়েছে একজন ব্যক্তির জন্য। তিনি আপনাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই সম্মানটুকু ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনারাই তাকে নেতা বানিয়েছেন, আপনারাই, আপনাদের কারণেই তিনি আজকে সারা বাংলাদেশে একজন স্বনামধন্য নেতা। সেই নেতার এই জেলায় আমরা আপনারা সবাই বসবাস করি। আমাদের দায়িত্ব তার সম্মানকে, আমাদের জেলার সম্মানকে রক্ষা করা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, সারা বাংলাদেশে ঠাকুরগাঁ জেলার সর্বস্তরের বিএনপি, সকল অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল বিএনপি পর্যন্ত যেন একটি আদর্শ রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে উঠতে পারে, সে ব্যাপারে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা এবং কাজ আমরা দেখতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আগামী 23শে ফেব্রুয়ারি ঠাকুরগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। মাননীয় মহাসচিব কিছুদিন আগে এসেছিলেন, তিনি বলে গেছেন, তিনি এসে বলে গেছেন যে এইবার জেলা সম্মেলনটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে এবং ব্যাপক আকারে সকলের পার্টিসিপেশনের মধ্য দিয়ে এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে এবং তার স্থানও এবার নির্ধারণ করেছেন উনি ঠাকুরগাঁ বড় মাঠ। সেই জন্য যে ছোট ছোট কাজগুলো আমাদের ইউনিটগুলোর এখনো বাকি রয়েছে, আমি অনুরোধ করব সেই কাজগুলো দ্রুত সম্পন্ন করুন এবং সাংগঠনিক যে বিরোধগুলো আছে আমাদের মধ্যে, এই বিরোধগুলো দ্রুত নিষ্পত্তিতে আমি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি। কারণ সাংগঠনিক এই সমস্যাগুলো যদি আরো বাড়তে থাকে, তাহলে আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা ভালো ফল করতে পারবো, আপনারা জানেন। কারণ বেসিক্যালি এই ঠাকুরগাঁ সদর উপজেলা এবং পীরগঞ্জ উপজেলা, এই দুটো উপজেলা কিন্তু যদি ইতিহাস জানি তাহলে দেখা যায় যে এখানে কিন্তু স্বৈরাচারের ভোটের সংখ্যা কম না। সেই স্বৈরাচারের ভোটকে প্রতিহত করে জাতীয়তাবাদী শক্তির ভোটকে প্রতিষ্ঠিত করা আপনাদের কিন্তু খুব সহজ হবে বলে মনে হয়। তাই এই কষ্টসাধ্য কাজটি করার দায়িত্ব কিন্তু আপনারা নিয়েছেন। আপনারা নেতৃত্ব পেয়েছেন সাধারণ কর্মীদের কাছ থেকে। তাই এখানে যারা বসে আছেন সবাই কিন্তু নেতৃস্থানীয় মানুষ, এখানে কর্মী, এখানে নেতারা আছে। তাই নেতাদের আচরণ, নেতাদের চলাফেরা, নেতাদের মানসিকতা, এর উপরেই নির্ভর করে একটা সংগঠন কিভাবে পরিচালিত হবে। যদি
আপনারা ভুল করেন, আপনারা অন্যায় করেন, আপনারা কোনো অন্যায়ের সাথে নিজেকে সম্পৃক্ত করেন, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের দল। তাই দলের কথা বিবেচনা করে, আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বিবেচনা করে, আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের কথা বিবেচনা করে আপনাদেরকে আজকে একত্রিত হতে হবে। সকল প্রকার দ্বিধা দ্বন্দ্ব, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আপনাদেরকে এই দলকে শক্তিশালী করতে হবে। হাসিনার পতন হয়েছে অনেকগুলো কারণ, তার মধ্যে অন্যতম প্রধান কারণ ছিল আমার কাছে মনে হয় তিনি ছিলেন প্রচন্ড হিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ। এই হিংসা পরায়ণতা এবং প্রতিশোধ পরায়ণতা বাংলাদেশের মানুষ পছন্দ করে না, এবং করে না বলেই একটা দীর্ঘ 16 বছর পরেও তাকে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে এদেশ থেকে চলে যেতে হয়েছে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য আগামীতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সভাপতি মহোদয় সমস্ত কথা বলেছেন। আমি যেটা থেকে একটু বলতে চাই, যেখানে জেলা সমন্বয়ের কথা এসেছে, ইতিমধ্যেই ঠাকুরগাঁও জেলা বিএনপি আমাদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি সভা হয়ে গিয়েছে এবং আমাদের যে উপকমিটিগুলো এগুলো অলরেডি গঠন হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আগামী 23 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলার কাউন্সিল একটি সুন্দর পরিবেশে সম্পন্ন করব। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের সভার প্রধান অতিথি, আমাদের সবার প্রাণ প্রিয় মুখ, যিনি প্রতিদিন টকশোতে আসেন এবং বিরোধী দলের তিনি আমাদের অনেক প্রাণ দিয়েছেন কথা বলে, সাবেক ছাত্রনেতা, আমাদের সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক, সবার এই প্রাণের নেতা জনাব দুদু ভাই, জনাব দুদু ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঠাকুরগাঁও জেলা সংগ্রামের সহযোগী, একসময় মন্ত্রী, একসময় সাবেক ছাত্র নেতা, মাটি এবং মানুষের সঙ্গে যার সম্পর্ক, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুদু, সহ সাংগঠনিক সম্পাদক, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তর ছাত্র নেতা, এখন সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেদ এবং অধ্যাপক আবুল ইসলাম। আর এখানে আপনাদের জেলার একজন কেন্দ্রীয় বিএনপির সদস্য, একসময় ঢাকা কলেজের ভিপি, সাবেক সংসদ সদস্য মুর্তজা তুলা সহ বিএনপির জেলা, থানা, পৌর, ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকের এই অনুষ্ঠানকে চমৎকার অনুষ্ঠান বলব, সুন্দর অনুষ্ঠান বলব। আমার কথা যতগুলো অনুষ্ঠান দেখি তার থেকে সুশৃঙ্খল অনুষ্ঠান হিসাবে আমি এটা বলে কম সময়ের মধ্যে প্রয়োজনীয় কথা বক্তারা আজকে দক্ষতার সঙ্গে তুলে ধরা। আমি জীবনে অনেক সভা করেছি, টকশো হয়েছে, কিন্তু তাকে আমার ভালো লেগেছে যে আমাকে পরাজিত করতে পেরেছে, যে আমার থেকেও কোন কথা বলে,
আমার থেকেও সুন্দর করে উপস্থাপন করতে পারে, আমার থেকেও একেবারেই প্রাঞ্জল ভাষায় সংগঠনের শ্রীবৃদ্ধির পথ নির্দেশন করতে পারে। ঠাকুরকে এসেছি দাঁড়িয়ে ঠাকুর কি কারণে আমার কাছে ঘনিষ্ঠ, সেটি হচ্ছে নির্যাতিত কৃষ্ণ। আমি কিশোর দলের সাধারণ সম্পাদক ছিলাম, উনি কিশোর দলের সভাপতি ছিলেন। উনি এখন বিএনপির একেবারে যোগ্যতম মহাসচিব, ভারপ্রাপ্ত ছিলেন, এখন মহাসচিব। বাংলার একসঙ্গে আমরা জেলে গেছি, একসঙ্গে পাশাপাশি দেখেছি। কখনো কখনো আতঙ্কিত আশঙ্কিত হতাম, তার শরীরে এত খারাপ হয়ে যেত যে একসঙ্গে আমরা বেরোতে পারবো। এরকম একটি মানুষকে ধারণ করেছে ঠাকুরদা। এই ঠাকুরদা হয়তো আরো অনেক কারণে সমৃদ্ধ, কিন্তু বিএনপি সংগ্রামের ইতিহাসে যার নাম স্মরণ করে রাখা থাকবে তিনি বক্তৃতা খুব বেশি কিছু নাই। এখানে আমাদের যুবভাই একটা কথা উচ্চারণ করছে, সেটি আপনাদেরকে হৃদয় ধারণ করতে হবে, মনে ধারণ করতে হবে এবং কার্যক্রমে আনতে হবে। সেটি হচ্ছে বিভাগীয় যে সম্মেলনটি প্রথম অনুষ্ঠিত হবে জেলা বিএনপি হিসাবে, সেটি আগামী মাসের 23 তারিখে, ফেব্রুয়ারি মাসের 23 তারিখে। এটা মহাসচিব নিজেই ঠিক করেছেন। আমরা মনে করি ওই দিন যে কোনো ভাবে হোক দৃষ্টান্তমূলক একটি সারা দেশের সম্মেলন আমাদের যদি কোনো থানা ইউনিয়ন পড়তে মনে হয়ে থাকে যে আমার এটা গ্যাপ হয়ে গেছে বা আমরা এটা করতে পারি না, তো আগে পরে আমরা করে নেওয়া, অর্থাৎ চেষ্টা করবো সম্মেলন আগে শেষ করা, যদি না পারি পরে করবো, কিন্তু 23 তারিখে জেলা সম্মেলন অবশ্যই করবো। এটা পুরোটাই সাংগঠনিক বিষয়, সাংগঠনিক বিষয়ের বিশ্লেষণে যারা অঙ্গ সংগঠন আছে তাদেরকেও উদ্যোগী হতে হবে, তাদেরকেও বিএনপিকে অনুসরণ করে বিএনপি সম্মেলন কি করে ভালো করা যায় সেই দিকে হাঁটতে হবে। আমি ছাত্র দল, যুব দল, মহিলা দল, জাসাস, শ্রমিক দল সহ যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের যেমন শ্রীবৃদ্ধি প্রত্যাশা করি। যদি সেই সংগঠন সম্মেলনগুলো না হয়, এখনই করতে হবে এমন না, কিন্তু মানসিক উদ্যোগগুলো তাদের গ্রহণ করতে হবে। সামনে নির্বাচন, এভাবে তো আমাদের কোনো দ্বিমত নাই। বিএনপি তো কাজ করবে, অঙ্গ সংগঠন কাজ করবে, কিন্তু তার ভিতরে দুটি সংগঠনকে একটু উদ্যোগী হতে হবে আলাদা করে। সেটা হচ্ছে মহিলা দল ও এই দুই জায়গায় আমাদের যারা প্রতিদ্বন্দ্বী বলে আমরা মনে করছি এবং মিথ্যা বেশানি করছে, তারা এমন এমন কথাবার্তা বলছে যে কথার জবাব এই দুটি সংগঠন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমার মা বোনরা যারা আছেন, ছাত্র নেতৃত্ব যারা আছেন, তাদের উদ্যোগীভাবে সামনে বিপদ আসলেও এসে যেতে পারে। কারণ আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এটা আমাদের নেতা, তার মূল্যবোধের প্রতি অবস্থা। কিন্তু বিশেষ একটি গোষ্ঠী, বিশেষ একটি মহল যারা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে বলেছিল পাকিস্তানি সেনাবাহিনী আর সেই দলটি একমাত্র নীতিবাদ, তারা আবার বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বলছে বাংলাদেশের সেনাবাহিনী তারাই নাকি নীতিবাদ। এখন তারা বিশ্বাস করবো না পাকিস্তানের আলমারিটা বিশ্বাস করবো? এটি আমি তাদের কাছে অনুরোধ করবো একটু পরিষ্কার করার জন্য। কারণ বলে না আগেটা আমরা যা করেছিলাম, যা বলেছিলাম এটা ভুল বলেছিলাম, এটা বলে না। তো যদি না বলে থাকে দুটো কথা তো একসঙ্গে সত্য হতে পারে।
মুক্তিযুদ্ধকে দান করতে হবে। শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে হবে এই জন্যে যে তিনি স্বাধীনতার ঘোষক ছিল না, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আপনারা তখন এই যোদ্ধাদেরকে হত্যা করার সুযোগ নিয়েছেন, সেই জন্য আমাদের সতর্ক করতে হবে। আরেকটা কারণে ঠাকুরদার প্রশ্ন, সেটি আরো সতর্ক হতে হবে। যে গোষ্ঠীকে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে পরাজিত করেছি, সেই গোষ্ঠীর কিছু কিছু অংশ নানান প্রচার প্রভাকাণ্ডায় লিপ্ত হতে পারে। সেইটাকে আমাদের হালকা শক্ত করে করতে হবে। এরকম কিছু কিছু জায়গা আছে, আমারও একটা থানার মধ্যে এই ঘটনা আছে, সেখানেও আমরা আমাদের যেমন আমরা তাদের বন্ধু, যেমন আমরা তাদের সহযোগী, যেমন আমরা তাদের কাছে মানুষ, কিন্তু তারপরেও তারা কখনো কখনো বিভ্রান্ত হয় অন্য জায়গাতে ইশারায় বা ঠিক কিনা ঠান্ডা জায়গার মধ্যে আসে। আমার জায়গাও খুব ঠান্ডা, টাকার মানুষ আমি, ওটাও ভয়ঙ্কর জায়গা। এখানে তাহলে সে তো আপনারা আমার সঙ্গে অমিল নাই, আছে নাকি? আছে আছে আপনি বেগম জিয়া, শহীদ জিয়া এবং তারেক রহমানের অনুসারী, তার রাজনীতিটা বিশ্বাস। আমি তো আপনাদের মতোই তারই রাজনীতির একটা অংশ, তারই সঙ্গে আছে। যেমন আমাদের নেতা, যিনি এই দেশে মানে এটা ভাবা যায় না, এত দূর দেশে বসে যেন তারেক রহমান এমন একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তার সম্বন্ধে একটু আগে দুপুরে এবং কালে বন্ধুরা বলছিলেন যে কত মিথ্যা অশ্লীল ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে, এমনকি 2 উইকের আক্রমণ করা হয়েছে। কিন্তু তিনি প্রমাণ করেছেন, যারা তারেক রহমান প্রমাণ করেছেন, বিএনপিকে সংগঠিত করে ফ্যাসিবাদকে কিভাবে পরাজিত করা যায়। একমাত্র আমি মনে করি যে বিএনপিকে, যেমন শহীদ জিয়া রহমান যখন বাংলাদেশে কেউ স্বাধীনতা ঘোষণার কথা চিন্তাই করে না, সবাই গুছিয়ে পাকিস্তানিদের গাড়িতে উঠে পাকিস্তানি হয়ে গেছে। স্বাধীনতা ঘোষণা তো পরে না, সেখানে কি বিচারপত্রের শহীদ জিয়া রহমান সেই অসাধ্য সাধন করেছিলেন, তার কাছে কেউ প্রত্যাশা করেনি। কিন্তু প্রত্যাশা না করলেও তিনি জাতি সেই সময় সেই মধ্যে সব থেকে কাজটা করেছিলেন। কালুর খাট বেতারি দিয়ে বলেছিলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। বাংলাদেশে মর্যাদা বৃদ্ধি করেছিলেন এটা সময়, সারা বিশ্ব দেখল একজন মেজর জিয়া সাহসিকতার সঙ্গে জাতির নেতৃত্বে অগ্রভাগে এসে সবাই বলতো শৌখিন মহিলা, তিনি না সাজলেও আমার মা থেকে সুন্দর, আমার মনের থেকে সুন্দর, এই দেশে এত সুন্দর আমার মনে হয় এর আগে কে কখনো দেখিনি, যে কারণে হাসিনা শুরু করতে পারে। এই কথাটা স্মরণ আছে কিনা, একটা কঠোর না করে ওই সব আমি পরিচালনা করছিলাম। ওই যে মতিয়া চৌধুরী ছিলেন, মারা গেছে, আল্লাহ তার বেশ একসময় ছাত্র নেত্রী ছিলেন। তিনি বলতেন বেগম জিয়ার উদ্দেশ্যে, আপনি যতই তাদের পানি মাঠে না কেন, আপনি সুন্দর হতে পারবেন। কি ভয়ঙ্কর কথা। তখন নাটকের সেই ফটোগ্রাফার মারা গেছে, আল্লাহ ভালো বললো, মতিয়া আপনারা আমার যত ট্রাক ডাব লাগে আমি পাঠাবো, আপনি মেখে তাও যদি একটু গ্রহণযোগ্য এগুলো রাজনীতির সেই সময় রসিকতা, হয়তো এখনো এই কথাগুলো। কিন্তু বেগম জিয়ার সৌন্দর্যটা কখনো তিনি কোনো বিষয়ে বাংলাদেশের স্বার্থ বিকৃত হয় এমন কোন ঘটনা ছিলেন না। আমার ছাত্র জীবন থেকে এখানে অনেকে বসে আছে যারা তার সঙ্গে রাজনীতি শুরু করেনি, লড়াই করেছে, রাস্তায়, জেলখানায়, ঘরে খত ছেড়েছে। বেগম জিয়া প্রমাণ করেছে রাস্তা থেকে একটা মানুষ কি করে নেত্রী হয়, কি করে নেতা হয়, কি করে মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করে।
তাকে পর্যন্ত যিনি আপসের নেত্রী, যিনি বাংলাদেশের পৃথিবীতে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী, তার বাসাটাকে রেখে সেই বাসার অপপ্রচার করেছে, তাকে মিথ্যা মামলায় এদিনের টাকা খেয়েছে বলে মিথ্যা খাবার প্রচার করেছে, তাকে 5 বছর শুধু সাজা দেয়, সেটাকে 10 বছর করেছে, চিকিৎসা নিতে দেয় না। তিনি তারপরও যদি শুধু একবার বলতেন আমি রাজনীতি করবো না, ওই যে আমি কাকারে আমি বিমানে আছে, তাহলে শেখ হাসিনা নিজের বিমানে ফেলে তার পাঠাচ্ছে, কিন্তু আপোষ করেনি। এই জন্য তিনি আপোষ করেন। তার সমস্ত জীবনটা এতটাই কষ্ট করে ভিতরে নিয়ে গেছে, খুব কাছের মানুষ তাকে জুড়াইছে, ছেড়ে দিছে, মাটিতে পড়ে মাজা খাইছে, আপনারা জানেন দেশ থেকে বের করে দিয়েছে। আসলে ঘন্টার পর ঘন্টা তিনি একই জায়গায় বসে হয় কখনো ঠাকুর দাদের সঙ্গে কথা বলছেন, নাই চুয়াডাঙ্গার কথা বলছেন, নাই গাইবান্ধের সঙ্গে কথা বলছেন, নাই কুড়িগ্রামে, নাই দুরু হয়ে লালমনিরহাটের মানুষের সঙ্গে 16টা বছর। তারপরে করে হাসিনাকে কিভাবে তাড়াতে হবে, এই সাহস, সেই বুদ্ধি, এই ঐক্যবদ্ধতা তারা গ্রহণ শিখিয়েছে নাকি? 14 মিথ্যা বলে সাহস থাকলে আসে, সাহস আসে না ওয়াইলের বাপারে আরেকটা নাম সাহস বলে তাদের কবি উনি বলছিলেন কিছু জায়গায় যে ডক্টরের ঠাকুর দেয় আসবে, বলছিলাম মহাসচিব সাহেব আসেন আসেন আসেন, মহাসচিবের বাসায় আসলে মহাসচিব তাকে নিমন্ত্রণ দিল, আর উপর দিকে এখন ভাব বাইরে আমি আর বিশেষ সময় বলি আগামী সরকার বিএনপি সরকার, আগামী সরকার আমরা প্রেসিডেন্ট দেওয়া হয়েছি প্রধানমন্ত্রী বেগম লেগে গেছে, আমরা এখন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই। এক জীবনে আমরা যে স্বপ্ন দেখেছি বাংলাদেশে, যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক, যে বাংলাদেশ হবে স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশ হবে মানুষের ক্ষমতা প্রতিচ্ছবি, যে বাংলাদেশ হবে কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের, সেই বাংলাদেশ নির্মাণে প্রধান কান্ডারি হবে জনাব তারেক রহমান। রাজি আছেন? সবাই কাজ করুন। আর আজকে এই পয়সা আজকে এত চমৎকার একটা আয়োজন করলো আমাদের, তার জন্য তো একটা কাজ দিতে হবে, কাজ দিতে হবে। আমাদের গুরু ভাইয়ের জন্য আরে ধরে এই দুটো আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে, ঠিক আছে? আসতে বল বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সমাপ্তি ঘোষণা করছেন আজকের সভার সভাপতি আমাদের সাধারণ সম্পাদক জনাব সালামী। আপনারা সবাই বসেন, প্লিজ আপনারা সবাই বসেন, সভা শেষ হয়নি তো, বসেন। আপনারা প্রথমে একদম হরিপুর থেকে শুরু করে সদর পর্যন্ত সব উপজেলা, সব ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। চমৎকার ভাবে আপনারা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য ধন্যবাদ আপনাদের। আপনাদেরকে আরো ধন্যবাদ যে আমাদের প্রধান অতিথি আজকে আপনাদের ডিসিপ্লিন একটি সভা দেখতে পেয়ে তিনি আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন বলে না করে। বন্ধুগণ,
আপনাদের লাঞ্চের ব্যবস্থা আছে। প্রত্যেক ইউনিট প্রধান, অর্থাৎ আমাদের 9টা ইউনিটের প্রধান যারা আছেন তারা বাইরে যাবেন, তাদের প্রত্যেকের জন্য সেপারেটলি লাঞ্চ বক্সের ব্যবস্থা রাখা হয়েছে, তারা নিয়ে আপনাদেরকে ডিস্ট্রিবিউট করবেন। তাই আমি অনুরোধ করব শুধু প্রত্যেক ইউনিটের প্রধান যারা আছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা আহ্বায়ক সদস্য সচিব আছেন, তারা বাইরে আছেন অলরেডি, তারা বাইরে অবস্থান করছেন, আপনারা গিয়ে তাদের কাছ থেকে আপনাদের ইউনিট ওয়াইজ খাবারগুলো বুঝে নেবেন। আর অঙ্গ সংগঠনে প্রত্যেক ইউনিটের যারা প্রধান আছেন তারা আপনাদের স্ব অঙ্গ সংগঠনের লাঞ্চ বক্সগুলো গ্রহণ করবেন এবং আপনাদের নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন। জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন আপনারা সবার শেষে আপনারা